Yes, Steve. Yes, I'm taking care of it. কি হচ্ছে কি? কি হয়েছে? কি মাইক্রোফোন অন আছে? দর্শকরা শুনতে পাচ্ছে, কি মুশকিল সেটা আগে বলবেন তো। ওই সাধারণত প্রথম 10-15 মিনিট তো মাইক্রোফোনটা কাজ করে না, তাই সরি। আপনাদের কাছে ক্ষমা চাইছি, আসলে অনেকদিন বাদে স্টেজে উঠছি তো, তাই হ্যাঁ যাকে যে কারণে আমার মঞ্চে তোলা হয়েছে আর কি। বাজে কথা ছেড়ে ওই সেই কথায় আসা যাক। আমার নাম হলো গিয়ে আমার নাম হচ্ছে এইসব আমার দ্বারা হবে না। আরে খামোকা মঞ্চে তুলে বদনাম করা। আচ্ছা কি করে বলবো যে আমার নাম কখনো চিরন্তন রায়, কখনো www.chirantanblogspot.com, আবার কখনো সূত্র, মানে এই যেন হিজিবিজিবিজের দশা। আচ্ছা যখন যা খুশি নাম হতে পারে। আমাদের এই লেখক নাট্যকারের না দিব্যি আছে, যা খুশি লিখবে আর খুব আঁতেল আঁতেল ভাব দেখিয়ে বোঝাবে যে এগুলো নাকি খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য, দশের জন্য, মানব জাতির জন্য, পশু প্রাণীর জন্য। আবার আজকাল যে কি হয়েছে গ্লোবাল ওয়ার্মিং, তার জন্য নাকি আমার মঞ্চে উঠে বক্তৃতা দিতে হবে। কিন্তু আপনারাই বলুন, এই মঞ্চে উঠে যদি আমি বলি আমি মানুষও হতে পারি, আবার হাওয়াও হতে পারি, আবার ব্লগও হতে পারি, সেটাকে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর ঠিকই একই প্রশ্ন নাট্যকারকে করলে কি উত্তর দিতে জানেন? ঠিক আছে, কফি খাবে? না মানে হ্যাঁ, দুধ চিনি? না ব্ল্যাক, জ্বর ছাড়াতে হবে তো। তা তোমার তো দেখছি হিজবিজবিজের দশা রে, কি বলো? হ্যাঁ আচ্ছা আপনি বলুন, এই শেষবার যখন নাটক করেছিলাম টেনিদার চেলা পেলা হয়েছিলাম। নাটকের প্রথমে পেলা, মাঝে পেলা, শেষে পেলা। কই নাটক চলাকালীন তো পেলা থেকে এই ক্যাবলা বা হাবুল হয়ে যায়। বা ধরুন এই আমি পেলা, পরবর্তী আমি হাওয়া বা ব্লগ হয়ে গেলাম। মানে সেসবের তো দরকার ছিল না। আর আপনি নাটক লিখেছেন দেখুন। সিমাল আকরাম কাকে বলে জানো? কি আকরাম? জানো না? আচ্ছা তোমার ল্যাপটপটা নিয়ে এসো তো। ল্যাপটপ? আরে আনো না। খোলো। এই আচ্ছা, এই যে তোমার এই ওয়ালপেপারে এটা কার ছবি? আপনি চেনেন না? ধরা যাক আমি চিনি না। কি বলছেন কি? আপনি বলিউড খ্যাত তারকা করিনা কাপুরকে চেনেন না? জব বি ম্যাট দেখেছেন? কি বললেন? জব বি ম্যাট দেখেছেন? এটা কি সিনেমার নাম? আপনি তো দেখছি মানে সিরিয়াসলি। আরে সারাদিন শুধু ওই অদ্ভুত অদ্ভুত বই পড়লে আর দুর্বোধ্য নাটক লিখলে হবে? একটু জানলার বাইরে তাকান, পৃথিবীটাকে দেখুন। জব বি ম্যাট সুপার হিট হিন্দি সিনেমা। এটা তো হাইব্রিডিটির একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত হয়ে ব্যাস শুরু হয়ে গেল দুর্বোধ্য নাটকের সঙ্গে দুর্বোধ্য শব্দের ব্যবহার। আরে জব বি মেট একটা হিন্দি সিনেমা, এটা হাইব্রিড কোনো ব্যাপারই নেই। তা তুমি কারিনাকে নিয়ে তো ফিদা কেন বাবু? দারুণ অভিনয় করেছে বুঝি ওই হোয়েন উই মেটে। আপনি তো দেখি সিরিয়াসলি চ্যালেঞ্জ। আরে দেখুন ভালো করে একটু দেখুন, ফিগারটা দেখেছেন? একে বলে জিরো ফিগার। এই ফিগার নামে ভোগ ম্যাগাজিনে কভার হয়ে গেল, আপনি অভিনয় করে যাচ্ছেন। বাহ চমৎকার। আর ওই জিরো ফিগারের কথা চিন্তা করতে করতে রাত্রিবেলা তুমি বিছানায় বসবাস করছো। না ব্যাপারটা ঠিক সেরকম না। আরে তুমি তো শুধু একা নও, তোমার মতো আর হাজার হাজার যুবক এই জিরো ফিগারকে ফ্যান্টাসাইজ করছে। আর এটা করতে করতে এই কারিনা জিরো ফিগার একটা স্বতন্ত্র রিয়ালিটি হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আসল কারিনার খবর রাখো? আলবাত রাখি। ওই তো শাহিদ কাপুরের সঙ্গে ঘুরতে, এখন সাইফ আলী খানের সঙ্গে লড়ছে। সে কথা বলছি না। তুমি কি জানো যে শুটিং করতে গিয়ে সজ্ঞান হয়ে গিয়েছিল? সে কি কবে? গতকাল রাতে, যখন তুমি ওই ওয়েন উই মেটের স্বপ্ন দেখছিলে। এই স্কুপটা মিস করলাম কি করে? এই তোমরা এই তারকাদের ঘিরে না একটা এমন বাস্তব তৈরি করে ফেলো, বিকল্প বাস্তব, যার কাছে বাস্তব হার মেনে যায়। আর এইটাই হলো সিমাল আকরামের গোড়ার কথা, বুঝেছ? না করিনা কাপুরের মধ্যে ওয়াসিম আকরামের লোক থেকে। এই নো ক্যান্ডিটা খেয়েছো, দারুণ খেতে, ট্রাই করো। তুই এখন যা, পরে খাও। না আমি যাব না। তুমি কি করছো? নাটক করছি, দেখছিস না দর্শকরা নাটকটা দেখছে। ও ঠিক আছে। ওইটা কার ছবি? ওটা কারণ না, চল তুই এখন যা, পরে দেখেছি কোন আইটেমের নাম জানো কি? করিনা কাপুর, তুই যা তো। এই নাটক হচ্ছে না সার্কাস হচ্ছে দেখে তো বোঝার জন্য। একে তো লিখেছেন একটা দুর্বোধ্য নাটক,
তারপর অদ্ভুত অদ্ভুত শব্দ বলছেন স্টেজে উঠে, তার উপর আবার করিনা কাপুর থেকে ওয়াসিম আকরাম। আরে ওয়াসিম আকরাম কাকু, next time যখন ডিজনি যাব আমরা এভারেস্ট এক্সপেডিশন 5 টাইম যাব। কিরকমের ট্রেনটা ব্যাকওয়ার্ডস গেছে আর ইয়েতিতে এসেছে, খুব ফান হবে। প্লিজ যা, নাহলে আমি যাবো। কাকু, তোমার বলার কথা হচ্ছে দিস ইজ সিমালাক্রাম। কি এই এই নাট্য করার ভাইজি মিলে শার্ট করে আমার মুরগি বানানো হচ্ছে? You're it. শখের নাটক করতে সে মুরগি হওয়া কেন? বুঝলে না? এটা বোঝার কথা। এই 5 মিনিটে তুমি কাকা, কর্পোরেট টাইপ, করিনা কাপুরের অন্ধভক্ত, এই ওয়াসিম আকরাম, সিমাল আকরাম, সাব্বাস, এই শতাব্দীর এই ফ্র্যাগমেন্টেড হিউম্যানিটি বোঝানোর তুমি হলো আইডিয়াল লোক। 5 মিনিটে এতগুলো রোল করলে আর 1 ঘন্টার মধ্যে চিরন্তন ব্লগ আর সূত্র ধরাতে পারবে না? খুব পারবে, শুরু করে দাও। শুধু মনে রেখো এটা শ্রুতি নাটক, তাই জন্য ওই গলার মডুলেশন যেন চারিত্রিক বৈশিষ্ট্যটাকে ঠিক মতো তুলে ধরে। ঠিক আছে, চললাম আমি। করো করো। এই এক মিনিট কি হলো আবার? বলছি ওই করিনার ফ্রেন্ড করাটা কি বানালেন? গুগলে তো পেলাম না। আচ্ছা, এই গুগলি কি তোমার কাছে আলটিমেট রিয়ালিটি, নাকি এটা হাইপার রিয়ালিটি, নাকি এটা আলটিমেট সিমালাক্রাম? না, আমি বুঝে গেছি, আপনি যান।
আমাদের নাটকের শুরু নতুন মিলেনিয়ামের ঠিক আগে। ততদিনে ভারতবর্ষে বিশ্বায়নের বীজ পোঁতা হয়ে গিয়েছিল, কিন্তু কলকাতা শহরে জল হাওয়ায় তখনও তা থেকে চারা বেরোয়নি। এই অবস্থায় কল্পনা করুন উত্তর বা মধ্য কলকাতার কোনো এক গলি, যেখানে গাড়ি ঢোকার জায়গা পর্যন্ত নেই। শীতের আলসে দুপুরে সেখানে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলে। ফেলে আসা ছেলেবেলায় ভোকারটা ঘুড়ির পেছনে দৌড়তে দৌড়তে অথবা পিচকিরি হাতে বেপাড়া ছেলেদের সাথে যুদ্ধ করতে করতে এরকম একটা গলিতে আপনিও হয়তো ঢুকে পড়েছেন কখনো। কলেজ স্ট্রিট ধরে বউবাজারের দিকে হাঁটতে থাকলে খানিকটা দূর গিয়ে সূর্য সেন স্ট্রিটে কিছু দূর গিয়ে ডান হাতি ঠিক এইরকমই একটা গলি খুঁজে পাবে। মধ্য কলকাতায় সারা জীবন কাটিয়েও এই গলির সন্ধান পেতে পেতে আমি কলেজ জীবনের সায়ান্নে পৌঁছে গিয়েছিলাম। বৈশিষ্ট্যহীন এই গলির মধ্যেই ছিল আমাদের ঠিক বিজনের চায়ের কেবিন। আচ্ছা, আপনারা মধ্যে অনেকে তো MBA করেছেন, রাইট? আপনারা কেউ যদি আমার একটু বুঝিয়ে বলতে পারেন যে এরকম একটা এঁদো গলির ভেতর একটা চায়ের দোকান 30 বছর ধরে কিভাবে টিকে থাকলো, আমি সত্যি ইমপ্রেসড হব। তবে এই আলোচনা না হয় আমরা অন্য সময় করব, নইলে আবার ওই নাট্যকার ছুটে এসে বকাবকি শুরু করবে। এখন ফেরা যাক বৃষ্টি ভেজা এক বিকেল। বাতাসে অতি পরিচিত গুমটের বদলে সেদিন ছিল এক অদ্ভুত রাবীন্দ্রিক রোমাঞ্চ। গল্পে যেরকম ঘটে থাকে আর কি, বাস্তবে ঘটলো অনেকটা সেরকম। কলেজ স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি আড্ডার দিকে, এমন সময় চোখে পড়লো উল্টো দিক থেকে সুটবুট পরা একটা লোক হেঁটে আসছে। কাছে আসতেই অবাক হলাম, অনির্বাণ না? চিরন্তন, অনি, তুই এই সময় সুটবুট চাপি এখানে? আর বলিস না, ডালহাউসিতে এক মিটিং এ গিয়েছিলাম। ও, তারপর রাস্তায় জ্যাম, আচ্ছা। সেই বউবাজার থেকে হাঁটছি। আচ্ছা আচ্ছা, ভাবলাম দুটো বই কিনে বাড়ি ফিরি। তা ভালো। তা তুই কোথায়? এই তো আড্ডার দিকে যাচ্ছি, তোর সময় তাহলে তুই চল না। বাবাও তো ঘড়ি দেখতে হবে না, চল তো। চল, তোর বন্ধুরা তো আবার বরাবর ইন্টারেস্টিং। অনি আর আমি একসঙ্গে হেয়ার স্কুলে পড়েছি। অনি ছিল লেখাপড়ায় ভালো, শান্ত, সিরিয়াস টাইপ, আমাদের মতন গুলতানি করে বেড়াতো না। স্কুলের পর ইঞ্জিনিয়ারিং পড়ে এখন চাকরি করছে সল্ট লেকের কোনো এক কোম্পানিতে। আমার সঙ্গে কলেজে যোগাযোগ কমই ছিল, তবে এ বন্ধু সে বন্ধুর বাড়িতে দেখা হয়ে যেত। সেই সুযোগে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়িনি পরস্পরের থেকে। গলির মুখে আসতেই অনি তো অবাক। আরে, এ তো দেখছি একটা মার্কা মারা জায়গা। তুই কি এখনো গাঁজা টাজা? আরে ভাই, তোর মতন এস্টাবলিশ লোকজন কি করে গাঁজার থেকে নিয়ে যাই বলতো? তা ঠিক, তোর তো কলেজে রক ক্লাইম্বিং এর নেশা ছিল। এরা কি সেই দল বল, না আরো এক্সোটিক কোনো গ্রুপ? ধৈর্য ধর, দেখতে পাবি। ওই যে দেখছিস ডান দিকে কয়েকটা খসা গাছের জানলা, ওই হলো আমাদের বিজনের চায়ের কেবিন। সাবধানে উঠিস, সিঁড়িগুলো কিন্তু উঁচু আর অন্ধকার। আর সিগারেটের ধোঁয়াটা একটু কড়া, সাবধানে নিঃশ্বাস নিস, তোর তো আবার এয়ার কন্ডিশন অভ্যেস। তোর রানিং কমেন্ট্রি চালিয়ে যা। ওই যে দেখছিস এই ডান দিকে কালচে কাউন্টারের পেছনে ঢুলতে থাকা ওই মধ্যবয়সী ভদ্রলোক, উনি হচ্ছেন বিজন। দাঁড়া, বিজন দা, এই বিজন দা, আমার বন্ধুকে এনেছি, দুটো চা পাঠিয়ে দাও তো এদিকে। আর অনি, ওই যে দেখছিস ওই বাঁদিকে চারকোনা টেবিলে বিনুনি ঝোলানো মহিলা বসে আছে। ও, যিনি বসে বসে নাচার চেষ্টা করছেন। জমে যাবে। এই ময়না, এই চিনু, কখন এলি? চলে আয়। চল। তো তুই যে এতদিন বেপাত্তা ছিলি, কি ব্যাপার? আরে সেই কথাই তো বলছিলাম, যাবে তাকে তুই বস। হ্যাঁ। জানিস তো আমি এক সপ্তাহের জন্য জয়নগর গিয়েছিলাম আমার অ্যাসাইনমেন্ট নিয়ে। কি সাংঘাতিক কাণ্ড কারখানা চলছে, তোকে কি বলবো। এর মাঝে আমি গিয়ে একদম ফেসে গেছি। কি কাণ্ড রে বাবা, একদিন একদল লাঠি সোটা নিয়ে চলে এলো, ও মা, পরের দিন অন্য দল বন্দুক নিয়ে অ্যাটাক করলো, রীতির মতন গোলাগুলি চলছে। পুলিশ ছিল না? পুলিশের কথা আর বলিস না, ওরা রীতিমতো মদত দেয় ব্যাপারটা। কাকে? সেটাও কি বুঝিয়ে বলতে হবে নাকি? চিনো ইনি কে? তোর উকিল বুঝি? সরি। সবাই, এটা হলো অনির্বাণ, নমস্কার। আমার বন্ধু, পেশায় ইঞ্জিনিয়ার, তবে মাঝে মধ্যে এরকম উকিলের জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। তবে অনি যে কার ওকালতি করে সেটা অনি ভালো বলতে পারে। আর অনি, এই হচ্ছে মায়া, আমাদের আড্ডার মধ্যমণি। আরো আছেন জাভেদদা, চিরহরিৎ, আরো 2-3 জন আছে যাই তুই দেখছিস না। আচ্ছা, তোরা এক কাজ কর, তোরা একটু আড্ডা মার, আমি চট করে একটু সিগারেটটা কিনে নিই, ঠিক আছে? হ্যাঁ। এই বিজন দা, আমি একটু বাইরে যাচ্ছি, চাটা একটু পাঠিয়ে দে ওদিকে।
কি কথা বলা নিষেধ? তা ঠিক নয়, পূর্ব বা মধ্য কলকাতায় এতদিন ঘুরেও এই জায়গাটা খুঁজে পাইনি, তাই ভাবছি কারা আসে এখানে। হো তাই বল। আসলে আপনার কোনো দোষ নেই। এই কিছুদিন আগে একটা ইউএফও হঠাৎ কলকাতা নেমে পড়ে। আমরা তারই বাসিন্দা ছিলাম কি না, তাই আপনার খুঁজে পেতে এত দেরি হলো। এটা কিন্তু দারুণ দিয়েছেন। হ্যাঁ, আমি প্রায় এলিয়েন দেখার মতোই দেখছি। আসলে কি জানেন, অফিসের পরিবেশে দীর্ঘক্ষণ আটকে থাকার পরে এই জায়গাটা এতটাই আলাদা যে নিজেকে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল। মানিয়ে নিতে না মেনে নিতে? বোধহয় দুটোই। তা কি নিয়ে আপনার আড্ডা দেন? Foucauldian cautions on the subject and the educative implication of contingent identity. কি নিয়ে? যেমন প্রশ্ন তার তেমন উত্তর। আড্ডার কি কোনো বিষয়বস্তু থাকে? এটা ক্লাস না কোম্পানি যে আমরা বাল্ব বানাই, তেল বানাই? আচ্ছা আপনি কি বানান? আচ্ছা, আপনি যা বললেন সেটা রিপিট করতে পারবেন? চ্যালেঞ্জ করছেন? না মানে হ্যাঁ। হায় ভগবান, যা বললাম তার তো একটা কথাও আপনার মনে নেই। আবার বললে কি করে বুঝবেন যে পুরোটাই বানিয়ে বলছি কিনা? ঠিক, কিন্তু প্লিজ বলুন না, আরেকবার বলুন না, তাহলে তো বুঝতে পারবো পুরোটাই বানানো কিনা। ঠিক আছে, একটা শর্ত। যদি প্রমাণিত হয় যে আমি ঢপ মারছি না, তাহলে পুরো আড্ডার চপের দায়িত্ব আজ আপনার। ঠিক আছে। Foucauldian cautions on the subject and the educative implication of contingent identity. কি মুশকিল, প্রত্যেকটা কথাই বুঝছি, মানে বুঝতে পারছি না। না, চারটি জব দিয়ে যাও তো এদিকে। সিরিয়াসলি কথাটার মানেটা কি? কারণ তো সবকিছু কি মানে থাকতে হবে নাকি? আরে সিরিয়াসলি আপনি তো না বুঝে বলছেন না। ও চিরু, এটি কাকে আড্ডায় নিয়ে এলি? আরে বাবা, ফুকো হলেন একজন পোস্ট মডার্ন ফিলোসফার। আমি ওনার কাজ নিয়ে এমএ থিসিস করছি, হয়েছে? আপনার কোন ফিল্ড? জার্নালিজম। শুনলেন তো মাঝে মধ্যে ফ্রিল্যান্স করতে যাই। ও আচ্ছা, জার্নালিজমে ফুকো কি করছে? আপনার কাজটা ঠিক কি নিয়ে? খুব সহজ করে বললে আমি বোঝার চেষ্টা করছি পলিটিক্যাল ভায়োলেন্সে মহিলাদের কি রোল, আর যেসব মহিলারা ভিক্টিমাইজড হয় তাদের কিভাবে মিডিয়াতে দেখানো হয়। কিভাবে দেখানো হয়? এই শুনুন, আড্ডা মারতে এসে না আমার থিসিস নিয়ে কচকচ করার কোনো ইচ্ছাই আমার নেই। সিরিয়াসলি এই কাজটা আমার ভীষণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এরকম কাজ তো এই দেশে হয় না, হওয়া কিন্তু খুব জরুরি। হ্যাঁ, আমরা সব জরুরি কাজ করব, আর আপনারা বাল্ব বানাবেন, তেল বানাবেন, আর সুটবুট পরে ঠান্ডা করে বসে থাকবেন। দেখ, আমি বাল বানাই। বাল্বটা নিজে বানাতে নিশ্চয়ই কোনো বিদেশি এসে শিখিয়ে দিয়ে গেছে। বললাম তো আমি বাল বানাই না। তো কি বানান? কিচ্ছু না। ও বাবা, আজকাল লোকে কাজ করে পয়সা পাচ্ছে না, আপনি কাজ না করে টাকা পাচ্ছেন? না, ঠিক সেরকম নয়, আমি সফটওয়্যার লিখি। কিরে, আড্ডা জমে গেছে দেখছি। হ্যাঁ চিরু, তোর বন্ধুর তো দুটো কথা জানি, সিরিয়াসলি আর ইন্টারেস্টিং। শিরু, তুই কবে থেকে আতেল হলি রে? এসব ফুকো টুকো কি হচ্ছে? মায়া, তুই আবার অনেকেই ফুকোডিয়ান কষান শুনিয়েছিস। তুইও জানিস? আরে এই মায়া, উঠে চললি কোথায়? কি বলেছি অনেকে বলবি তো। তোরা একটু গল্প কর, আমি আসছি। তোকে কমপ্লিটলি মুরগি করেছে মায়া। মানে আরে ফুকোটুকো সব ধাপ্পা, ওটা আমাদের আড্ডার কমন থিম। প্রথমে কেউ এলে একটু র্যাগিং করা হয়। তুই খোঁজে যাসনি আশা করি। তার মানে মা জার্নালিজম পড়ে না? আরে পড়তো এককালে, এখন ওই খুচখাচ ফ্রিল্যান্স কিছু চাকরি করে। জার্নালিস্ট তো আর তোদের মতো হুদো হুদো চাকরি নেই। ওর এমএ থিসিস? তুমি একটা গবেট। আরে বললাম তো ওটা আমাদের আড্ডার কমন থিম। জাভেদ দাও দু একজনকে শুনিয়েছে। তাহলে পলিটিক্যাল ভায়োলেন্স দিয়ে মায়া কাজ করে না। বাবা, এত ভেঙে পড়িস না ভাই। এরা সবাই প্রগ্রেসিভ কাজকর্মই করে। একটা বামপন্থী মিছিলেই আমার সঙ্গে মায়ের আলাপ। শিরু, তুই কবে থেকে বামপন্থী আতেল হলি রে? মনে আছে সিজনাল বেসিসে ক্লাসের পেছন থেকে ফলের বিচি ছুঁড়ে মারতিস, কখনো মাস্টার মশাইদের, কখনো সামনের ছেলে। আর সেটা যে এখনো মারি না সেটা তোকে কে বললো? আমি তো এখনো ছাত্র। তাহলে ওই মায়ের হাত ধরেই তোর এই বিজনের চায়ের কেবিনে আসা। হ্যাঁ রে, এই মায়া মেয়েটা না ভীষণ লাইভলি আর প্যাশনেট। আমি তো প্রায় ইউনিভার্সিটি ফেরত এখানে আসি, আর আসে মায়ের দু তিনজন বন্ধু আর ইউনিভার্সিটি কিছু স্টাফ।
যদিও কফি হাউসের মতন ইতিহাস ঠিক এখানে নেই, তাও জানি সেই কেবিনের রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত মোহিনী সুর ঘুরে বেড়ায়। কিরকম? গান। মায়া, জাভেদা এদের আসল প্যাশন হলো গান। ক্লাসিক্যাল না রবীন্দ্রসঙ্গীত? না, কোনোটাই নয়। তাহলে কোনটা? কি করে বোঝাই তোকে, এরা নিজেরা গান লিখে তাতে সুর দিয়ে তারপর গায়। তারপর ধর কিবোর্ড, গিটার, ড্রামস এবং বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে গানটার বিন্যাস করে। ব্যান্ড সঙ্গীত বলে। কি দুর্ধর্ষ যে লাগে না কি বলবো। আমার মতো লোক, জানিস তো গানের গ পর্যন্ত জানি না, সে পর্যন্ত শুনে মহিন। তাই তো দেখছি। তুইও হবি। দাঁড়া, যেহেতু আজ তোকে র্যাগিং করা হয়েছে, দেখি আজ আমাদের আড্ডার জাতীয় সঙ্গীতটা তোকে শোনানো যায় কিনা। জাতীয় সঙ্গীত? হ্যাঁ, এই আমরা যারা বাংলা গান বলতে দেওয়ার স্বপ্ন দেখি তাদের সঙ্গীত। জানিস, কয়েকদিন আগে জাভেদা এই চায়ের কেবিনটা নিয়ে একটা দুর্ধর্ষ গান লিখেছে, দেখি গায় কিনা। জাভেদা, ও জাভেদা। কি ব্যাপার চিরু? বলছিলাম মায়া আজকে অনেকে ফুকর জলে স্নান করিয়েছে, তাই বলছিলাম আমাদের আড্ডার জাতীয় সঙ্গীতটা যদি ওকে একটু শোনানো যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা। ঠিক আছে, জাতীয় সঙ্গীত শোনাচ্ছি। কিন্তু অনি, একটা কথা মনে রাখো, র্যাগিং এখনো শেষ হয়নি। এরপরে তোমাকেও একটা কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, শিওর শিওর। আগে আগে আপনার গান তো শুনি। আজ বেশি গান শিখতে পারলে হয়। বসিয়ে জনাতে পায়া ভাঙা উদাসী কয়েকটা চেয়ার টেবিল নোয়াকালী রং চড়া এক খালিদের নৌকা, তবু যেন বিলাসিতা রাজকীয় মত্ততা গুঞ্জনে রাজ্য মুখর আলোহীন চায়ের কেবিন। কখনো বা দিন জুড়ে ব্যস্ত নগরে ঝঞ্ঝাটে স্তব্ধ জীবন, কখনো বা দিন জুড়ে ব্যস্ত নগরে ঝঞ্ঝাটে স্তব্ধ জীবন, পড়ে থাকে একা জনহীন দোকানে বিষণ্ণ মালিক বিজন। বাকি প্রতি বিকেলে চামচে আওয়াজ তোলে দিনাভারে শীর্ণ বিজন। উষ্ণ চায়ের কাপে নেশাতুর রাত নামে বলে চলে তরল জীবন। উষ্ণ চায়ের কাপে নেশাতুর রাত নামে বলে চলে তরল জীবন। চলে এসো একদিন, দেখা হবে সেখানে বিজনে চায়ের কেবিন। চলে এসো একদিন, দেখা হবে সেখানে বিজনে চায়ের কেবিন।
এই ছিল আমাদের বিজনের চায়ের কেবিনের স্ন্যাপশট। আমরা কিছু আজীবন ছাত্র, কিছু আধা বেকার আর মধ্যবিত্ত চাকুরে জীবনের দৈনন্দিন গ্লানি ভুলে এখানে এসে জুটতাম। চায়ের কাপে ঝড় উঠতো, আর সেই ঝড়ে কেউ কলম ধরতো, আর মায়া জাভেদা এরা গান বাঁধার চেষ্টা করতো, আর আমি মন্ত্রমুগ্ধ দর্শক হয়ে শুনতাম। আর কখনো কখনো এদের উৎসাহের জোয়ারে ভাটা পড়লে সেটাকে চাগিয়ে তোলার চেষ্টা করতাম। যেমন কিছুদিন আগে এসে দেখি মায়া মনমরা হয়ে বসে আছে। কিরে, নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিটি, কি হয়েছে রে? কিছু নয়। এই বিজনদা, একটা চা দিয়ে যাবে কি তো? এই মায়া, কি হয়েছে? বাড়ি কিছু? না তবে না না, ঘটনা। সংবাদ প্রতিদিনের আর অ্যাসাইনমেন্ট নেই। নতুন এডিটর এসেছে, বলছে আর কিছু দেবে না। সে কি, কেন? আরে বাবা, জানলে তো বলবো। ওদের সব কিছু নাকি রিঅর্গানাইজেশন হচ্ছে। আমি ওই যার সূত্রে এই অ্যাসাইনমেন্টগুলো পেতাম, সুমি, হ্যাঁ, সুমি। তার তো নাকি চাকরির নিশ্চয়তা নেই। চল বাবা। আচ্ছা, তোর ওই স্টেটসম্যানে কি এক ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ ছিল না, তার কি হলো? বিগত 3 মাসে 12-10 বার ফোন করেছি। বাড়িতে ফোন করলে বলে নেই, অফিসে ফোন করলেও একই কথা। যাক, এসব ডিপ্রেসিং কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। তোর খবর বল, কেমন আছিস তুই? আমার একটা ভালো খবর আছে, বুঝলি? ইটালিতে দিন সাতেকের জন্য একটা কনফারেন্সে যাওয়ার সুযোগ হতে পারে। ঘুমিয়ে যাচ্ছিস? দারুণ খবরে, খাওয়া খাওয়া। দাঁড়া দাঁড়া, আরে আমার পাসপোর্টই হয়নি, আর তাছাড়া আমার কাজটাও শেষ হয়নি, তাছাড়া স্যারও ঠিক করেননি কে যাবে। তবু যদি যাই, তোর জন্য কি আনবো বল দেখি? আমার জন্য তোর যা খুশি, তুই যাচ্ছিস, এটাই তো বিরাট খবর। এই শোন, অনেক ছবি তুলে নিয়ে আসবি কিন্তু। হ্যাঁ, অবশেষে ওই পেন ট্যাক্সটা একটা সদ্ব্যবহার হবে। জাবেদদা তোর খবরটা শুনে যা খুশি হবে না, খালি বলে আমাদের এই আড্ডা মুখোজ্জ্বল করতে পারবে শুধু একজন, চিরু। তোরা না সব কিছুতে একটা নাটকীয়তা। যাচ্ছি তো একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে, আর এমন ভাব করছি যেন একটা পুরস্কার পেতে যাচ্ছি। আর গেল বছর যখন দিল্লি গেলাম কনফারেন্স অ্যাটেন্ড করতে, তখন তো এত বাড়াবাড়ি করিস। আর এবার ইটালি যাচ্ছি বলেই কোথায় রোম আর কোথায় দিল্লি? কনফারেন্সটা রোমে হচ্ছে না। আরে বাবা, নিশ্চয়ই বেড়াতে যাবি। তা যাবো। এই শোন, একটা কথা আমার মনে হলো, হ্যাঁ। তুই যদি ওখান থেকে ইটালিয়ান ফোক মিউজিকের একটা ক্যাসেট নিয়ে আসতে পারিস আমার জন্য। সেদিন কিছুক্ষণের জন্য হলেও মায়া ভুলে গিয়েছিল না পাওয়া অ্যাসাইনমেন্টের কথা। আর জাভেদদা, রাজীবদা এরাও সবাই মেতে উঠেছিল ইটালির নানান রকম প্রাকৃতিক আর ঐতিহাসিক সৌন্দর্য নিয়ে। কয়েক ঘন্টার মধ্যেই ইটালি সম্বন্ধে না জানা অসংখ্য তথ্যের ভারে আমি প্রায় কাহিল হয়ে পড়েছি। এমনকি বিজনদা পর্যন্ত বিলেত যাচ্ছে চিরু বলে এক প্লেট চপ ফ্রিতে দিয়ে, শুধু ব্যান্ড বাজিয়ে তাসা বেরোনোটাই বাকি ছিল। এইভাবে আস্তে আস্তে আমার সহজ সরল দিনগুলো অল্প অল্প করে জটিলতা ঢুকতে থাকে। আমার স্যার ইটালি যাওয়ার টোপ ফেলে আমাকে দিয়ে পিএইচডি শেষ করবার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। দীর্ঘ 7 বছর এই পিএইচডির বারে বিশেষ কিছু ভেবে উঠতে পারিনি, জানেন। তাই হঠাৎ করে আকস্মিক চাপের সম্মুখীন হয়ে আমার বিজনের চায়ের কেবিনে যাওয়া বেশ খানিকটা ব্যাঘাত ঘটল। তাও অনেকদিন পরে গিয়ে দেখি উৎফুল্ল মায়া সবাইকে কি যেন একটা দেখাচ্ছে। কি হচ্ছে? কি হয়েছে? তো ব্যাপারটা কি বলো তো? কেন? 5 মিনিটের জন্য বাইরে গেছি একটা সিগারেট খেতে, আর অমনি নিজের গল্প ফেলে বসেছো। এই নিজের কোথায়? এই আপনার বিজনের চায়ের কেবিনের বিভিন্ন চরিত্রকে খেলাচ্ছি, আপনি তো বলেন চরিত্রের ডাইমেনশন চাই। তোমাকে কে পাকামি করতে বলেছে? বিজনের চায়ের কেবিন এই নাটকের মূল বিষয় নয়।
তা হয় না। শোন না, কি? তুই কি বলবা যে গান কর না, সুমন চাকরি হয়ে যেতে পারিস। কোনো ইচ্ছা নেই আমার। এত কষ্ট করে গানগুলো বাঁধলাম, এবার সব ঝুলে যাবে। অমৃতাকে একটু বুঝিয়ে বলা যাবে না? বলছো তো আগে বোঝেনি, কনসারভেটিভ বাড়ি, বোঝেনি যে এত ঝামেলা হবে। যত সব ন্যাক আমি। তোর পরীক্ষার প্রিপারেশন চলছে ঠিক মতো? ওই চলছে একরকম। মায়ের সেদিনের যে মানসিক পরিস্থিতি ছিল, তাতে আর কি চিরুর বান্ধবীর খবরটা জানাতে পারিনি। বরং মায়ের পাল্লায় করে আমিও কন্যে হয়ে কিবোর্ড বাদক খুঁজতে লাগলাম। যদিও বন্ধুরা বলে ব্লগ হলো জীবন যৌবন থেকে শুরু করে পৃথিবীর যাবতীয় ঘটনা নিয়ে কর্কশ মতামত প্রকাশ করার জায়গা, আমি তার থেকে দূরে থাকছি। আসলে 9/11-এর পর থেকে গোটা পৃথিবীর প্রেক্ষাপট এত দ্রুত পাল্টে যাচ্ছে যে আমার মতন বাকচঞ্চল বাঙালিও স্তম্ভিত হয়ে গেছে। কে বন্ধু, কে শত্রু, কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিছুই আর স্পষ্ট নয়। তাই এইসব ব্যাপার নিয়ে কিছু অর্ধচিন্তিত মতামত ছেপে আমি সময় নষ্ট করতে চাই না। বরং আমার বেড়ানোর গল্প আর ছবি আমি সবিস্তারে আমার ব্লগে রাখি। এবারের বিষয় স্কটল্যান্ড ও ওয়েলস। গ্রীষ্মের বৃষ্টি দিনগুলোয় ঢেউ খেলানো পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে আমি আর হাইডি ঘুরে বেরিয়েছি। কিছু ছবি রাখবো, মতামত জানালে ভালো লাগে। সে কি জল জ্যান্ত এক বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে চিরু, আর তুই সে কথাটা এতদিনে খোলসা করলি? আর তোদের যা চলছিল গানের প্রোগ্রাম নিয়ে প্রায় আমাকে কিবোর্ড বাজাতে হয়। না, তুই খুব কাজের ছেলে। কিরকম অমৃতাকে বলে কই রাজি করালি? অবশ্য তোর কথা শুনলেই কেমন যেন বলে যায়। আমাকে রীতিমতো ধর না দিতে হলো। মমতা দি প্লিজ অনশনটা ভাঙুন। তো এটা ঠিক, অমৃতাকে দিয়ে তোদের চলবে না। বরং আমার খুঁড়তুতো বোন শর্মিলীকে বলে দেখতে পারি। আচ্ছা অনি, তুই তো শেষ 4-5 মাস দেখলি, তোর কি সত্যি মনে হয় যে আমাদের এই গানের দল কোনোদিন দাঁড়াবে? চেষ্টা করলে নিশ্চয়ই দাঁড়াবে। তার জন্য যে মেহনত, যে ডেডিকেশন লাগে, তা কতজনের কাছ থেকে পাবো বলতো? আর আমাদের তো একটা অ্যামেচার, তাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া খুবই কঠিন। আরে বাবা, তুই তো অফিসে কাজ করিস, অ্যামেচার আর প্রফেশনালের পার্থক্যটা তো বুঝিস। এটা ঠিক যে তোদের দলটা অ্যামেচার, কিন্তু তোর প্যাশনের জোরেই দলটাকে পরের ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারিস। আমার ধারণা তোদের গান খারাপ নয়। এই দেখ না, 2-4টে ভদ্রস্থ রিভিউ তো বেরিয়েছে। ওসব রিভিউ টিভিউ দিয়ে কিছু হবে না। রাজীব তার পরিচিত বন্ধু, তাতে কি এসে যায়? মানে কিছু বুঝেই না। তো সব কিছু জানে না, এই পেসিমিস্টিক কোয়ালিটি আমার মোটেই পছন্দ না। এখন তোর একটা বড় দায়িত্ব সকলকে বোঝানো যে তোরা যদি সত্যিই চেষ্টা করিস, কলকাতার ব্যান্ড সঙ্গীতে একটা জায়গা করে দিতে পারবি, 2-4টে সিডি ক্যাসেটও বের করতে পারবি। কিন্তু সবার আগে ওই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। তাহলে সিরিয়াসনেস আর প্রফেশনালিজম দুটোই আসবে। আমাদের ওই সবই ধোঁয়াকালির অংশটা এখনই দিল্লিটা, কিছুই হবে না। অথচ দেখেছিস চিরে এখান থেকে বেরিয়ে কি সুন্দর একটা জীবন গড়ার চেষ্টা করছে। এই শোন, ওর এই জার্মান গার্লফ্রেন্ডের ছবিটা দেখে ভালো করে বুঝতে পারলাম না কেমন দেখতে। তুই রঙিন ছবি আনতে পারিসনি? অফিসে রঙিন প্রিন্টার নেই, যদি ফোন করে বলিস ছবির প্রিন্ট পাঠা। প্রথম 2-3 মাসে 2-1 ফোন করেছিল বটে, এখনো তো ভুলেই গেছে আমাদের। কে জানে। শেষ 2 মাস ব্লগে কিছু তোলার সুযোগ পাই। ল্যাবে কাজের চাপ আর তার চেয়েও বেশি ব্যারিংটনের সঙ্গে ঝামেলা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। অবশেষে 1 বছরের মধ্যে ঠিক করেছি এই ল্যাব ছেড়ে চলে যাব।
হাইডি এবং আমি দুজনেই জার্মানিতে যাচ্ছি, বার্লিন। সেখানে আমি একটা রিসার্চ সায়েন্টিস্টের পজিশনের অফার পেয়েছি। গ্রীষ্মকালের শেষের দিকটা কাটানোর জন্য আমি আর হাইডি প্যারিসে এসেছি। প্যারিসের কিছু ছবি আপলোড করলাম, এগুলো আমার নতুন ডিজিটাল ক্যামেরায় তোলা। বন্ধু বান্ধব একটা ব্যান্ড বানিয়ে গাইছে, নাম চায়ের কেবিনের ধোঁয়া। ওদের প্রোগ্রামে আমার কিছু ছবি তোলার সৌভাগ্য হয়েছিল, তারই কিছু স্ক্যান করে তুলে দিলাম। গুটেন ট্যাগ, দারুণ খবর। ছবিগুলো একটু অস্পষ্ট, তা চায়ের কেবিনের ধোঁয়া অ্যালবাম বার করছে কবে? আমি এখন বার্লিন, নতুন জায়গায় কাজের পরিবেশ অসাধারণ। শুধু এই জার্মানটা শিখে ফেলতে পারলেই কেল্লা হবে। হাইডি লড়ে যাচ্ছে আমার জার্মান শেখানোর জন্য। Ich laufe zu dir, ich vergesse dich nicht, du kennst mich und mein wahres Gesicht. Du erkennst mich an mir, ich kann sehen, wer du wirklich bist. Du erinnerst mich daran, wie es sein kann. Wozu der ganze Kampf und Achtung geht? Was soll ich sagen hier auf dieser Welt, wenn ich doch liebe? কিরে মায়া, তোরা যে এত দেরি হলো? কিছু নয়, পরীক্ষাগুলো দেবো তো তাই প্রিপারেশন নিচ্ছিলাম। ঠিক আছে, কোনো দরকার লাগলে বলিস কিন্তু। ঠিক আছে, অঙ্কগুলো বহুদিন চর্চার অভাবে একদম মরচে পড়ে গেছে, ওইগুলো নিয়ে যদি একটু হেল্প করতে পারিস তো ভালোই হয়। আচ্ছা, তুই কি বইপত্র এনেছিস? আমরা এখনই বসতে পারি কিন্তু। লে হালুয়া, আড্ডা মারতে এসে বইপত্র আনিনি তাই মাস্টারমশাই রাগ করেছে। না, ঠিক সেরকম নয়। বেশিরভাগ পরীক্ষা মাস দুয়েকের মধ্যে, আর তোকে সিরিয়াসলি তো দিতে হবে নাকি? তাই বলে আমি এখানে বইপত্র আনতে পারবো না। তুই যদি বলিস, তোর যদি অসুবিধা না থাকে আমি তোর বাড়ি আসতে পারি। ঠিক আছে, চলে আসে সামনে রবিবার। ঠিক আছে, তাই যা। তোদের গানের ব্যান্ডটা আর কিছু এগুলো? তুই বল, চাকরি খুঁজবো না গান গাইবো? এই শোন, তোদের গানের ব্যান্ডটার একটা ব্রেক পেলে খুব ভালো হতো, আমি খুব সুখে থাকতাম। তোর কি সুখ হতো শুনি? লতা মঙ্গেশকরের সেক্রেটারিদের নিশ্চয়ই কোনো এক্সট্রা চাকরি বাকরি করতে হয় না। গাঁটটা মারবো। এই জানিস, আমাদের সফটওয়্যার কনসাল্টিং এ না গাঁটটা মারার একটা আওয়ারলি রেট আছে। তোর হয়েছে এক সফটওয়্যার কনসাল্টিং, কি মাথা মুন্ডু কিছুই বুঝি না। কম্পিউটারে যদি কাজ কারবার সেটা তো না হয় বুঝলাম, কিন্তু কনসাল্টিং এটা খায় না মাথায় দেয় বোঝার জন্য নেই। তো তোকে যদি বলতাম বল বানাই বা গাড়ি বানাই, তুই বলতিস বুঝলাম। কিন্তু এই সফটওয়্যার বা ম্যানেজমেন্ট কনসাল্টিং এর ভীষণ ধোঁয়াশা মার্কা জিনিসের আড়াল থেকে তোকে যা বলবো তুই তাই বুঝবি। আমরা কি বোকা নাকি? বোকা নাকি তুমি কুচি খোকা নাকি? আসলে শো, এই ভারতীয়দের কাছে না বিশ্বায়নের দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। সেই বাজারে তুই আমি সবাই কচি খোকা, কে কার মাথায় চাপড় মেরে টাকা হচ্ছে কেউ জানে না। তুইও যদি একটু ইন্টেলিজেন্টলি খেলতে পারিস, তোরও হিল্লে হয়ে যাবে। এটা কি চোরাই ব্যবসা?
তোকে বলেছি না এই পাড়ার মোড়ের দোকান থেকে একটা সফটওয়্যার কনসাল্টিং কোর্স করে নে না, তুইও সফটওয়্যার কনসালটেন্ট হয়ে যাবি আর গাঁটটা মারার জন্য $100 প্রতি ঘন্টা। অনি তুই সব সময় সব কিছু নিয়ে ইয়ার্কি মারিস না তো। আমি পাড়ার মোড়ে কোর্স করে তোর মতো সফটওয়্যার কনসালটেন্ট হয়ে যাবো, আর তুই এমনি 4 বছর ধরে ইঞ্জিনিয়ারিং করবি। এই শোন, এই চিরুর বান্ধবী তোর থেকে ফুটখানিক লম্বা। মায়া কথা বলাস না, তুই কতবার বলিস না এনআইটি থেকে একটা কোর্স কর না, ইজি চাকরি। তোকেও তো আমি বহুবার বলেছি যে কম্পিউটার দেখলেই আমার গায়ে জ্বর আসে, তাই তো আমি এই ব্যাংকিং এলআইসির পরীক্ষাগুলো দিচ্ছি। তুই বা বারবার একই প্রসঙ্গ তুলিস কেন বলতো? না এখন তো কত কিছু পাল্টে গেছে, তুই যদি ভুলতানি রাখো। কি বাজে বকছো বসে বসে, ভুলতানি রাখো, তাড়াতাড়ি প্যাক করো, যেতে হবে। কোথায়? কেন? ওই যে বিশ্বায়নের জানলাটা অল্প একটু খুলেছে, সেই ফাঁক দিয়ে উড়ে যাবে। আরে কোথায় সেইটাই তো জিজ্ঞাসা করছি। ডিয়ারবর্ন, মিশিগান। কেন আমেরিকা যেতে হবে কেন? তা তুমি যে বিশ্বায়ন নিয়ে এত লেকচার দিলে, শুনে মনে হলো ভারতবর্ষে গ্লোবালাইজেশনের পথিকৃৎ তুমিই হতে পারবে, তাই বিশ্বের পুঁজির পীঠস্থানে তোমায় পাঠাচ্ছি। শুনুন, এই ডিয়ারবোর্ন মিশিগান কেন পুঁজির পীঠস্থান হলো? ওহ পাগল, তাও জানো না? ডিয়ারবর্নে হলো ফোর্ড মোটরসের ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স। নতুন শতাব্দীতে জাপানি গাড়ির কাছে ঝাড় খাওয়ার আগে ফোর্ড চাইছে কি করে তাদের সিস্টেমের এফিসিয়েন্সি বাড়ানো যায়, আর সেই জন্য তারা রিয়েল টাইম সিস্টেম অ্যানালিস্ট খুঁজছে। আর আমার অভিজ্ঞতায় গত 5 বছরে এ ব্যাপারে একজনেরই পারদর্শিতা অতুলনীয়। ডিংডং, অনির্বাণ বাবু রেড কার্পেট বিছিয়ে নিয়ে যাবে। প্রথমে আসবে এল ভিসা, তারপর এইচ ভিসা, তারপর গ্রিন কার্ড। শুনুন, এই আপনার এবিসিডি ভিসার গল্প শুনতে পারবো না, আমি যেতে পারবো না। তোর কি মহান কাজ শুনি? আমি অন্য কাউকে খুঁজে নেই। তোমার কি হয়েছে শুনি? বাড়িতে অসুবিধে আছে। বাবা, হ্যাঁ, তা তুমি এখানে থেকে কি করবে? প্যানক্রিয়াটিক ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসার খবর আমেরিকাতেই পাবে, আর এই ব্যাপারে হাতে একটু ডলার থাকা ভালো। কার ক্যান্সার হয়েছে? তুই তো আচ্ছা ছেলে, বাবার প্যানক্রিয়াটিক ক্যান্সারের খবরটা তো আমাকে বলিসনি। তুইও তো তোর ভাই রূপমের ব্রেন অ্যাক্সিডেন্টের খবর আমায় বলিসনি, ওনার কি ব্রেনে কিছু হয়েছে? সে খবর বলে আর কি হবে? আমার বন্ধু এভাবে ব্যাঙ্গালোর রিসার্চ করছে, তাকে বলা যেতে পারে। প্যানক্রিয়াটিক ক্যান্সার শুনেছি তো খুব খারাপ, এখন কি হবে? কি আবার হবে? আর্লি স্টেজ, গুচ্ছের টাকা খরচা করে ওষুধ খেতে হবে, রেডিয়েশন নিতে হবে, তাই জন্য পুঁজিবাদীদের দেশে গিয়ে রোজগার করা ভালো। আপনি একটু চুপ করুন তো, তখন থেকে বক বক করে যাচ্ছেন, কোনো সহানুভূতি নেই আপনার। তা তুমি একটু সহানুভূতি দেখালেই তো পারো মা, তাহলে আমাকে একটু কম বক বক করতে হয় আর নাটকটা শেষ করতে পারি। মানে কি সব হেয়ালি শুরু করলেন? বুঝলে না? না। 2 বছর ধরে কেবিনে এসে এটা করছে সেটা করছে, কিবোর্ড বাদক খুঁজে বেড়াচ্ছে, ফোক ফেস্টিভ্যালে নিয়ে যাচ্ছে, তোমাদের ঢপের গান রেকর্ড করছে। আমাদের কাছে ঠকে। এই দোহাই দাদা, আমার পার্সোনাল লাইফে নাক গলাবেন না, আমার আমেরিকায় যাওয়ার মতো ইচ্ছে নেই। কতজন ক্লাসমেট আমেরিকায়? তার সঙ্গে আমার যাওয়ার কি সম্পর্ক? আমার প্রশ্নের জবাব দাও আগে। প্রায় সবাই। যাওয়ার কটা অফার নাওনি? 2টো। বাড়িতে কি বলেছে? যেতে বলেছে। তাহলে আর বসে আছি পথ চেয়ে ফাগুনের গাড়িয়ে বার কামুক করে থেকে কোনো লাভ আছে? তার থেকে যাও, এই পথ যদি না শেষ হয় তো বাইক চললে বেশ হয়, তারপরে একটু এদিক ওদিক ঘুরে এসো, তারপর বিয়ে করে আমেরিকা কেটে পড়ো, তাহলে দুটো চৌবাচ্চার অঙ্ক কষতে হয় না, আমার কথাটাও পুরো নোটে গাছটা মুড়ে। এই শুনুন, এই আপনারা আজকালকার লেখক এত ওয়ান ডাইমেনশনাল যে কোনো চরিত্রের সমস্যার সমাধান করতে হলে তাকে ধরে ধরে আমেরিকা পাঠিয়ে দেয়। এতে কি কোনোদিন কিছু হয়? এই কেন দেশে কি চরিত্র নেই? নাকি তাদের দৈনন্দিন জীবনে দ্বন্দ্ব নেই? নাকি তাদের দ্বারা এই পোস্ট স্ট্রাকচারালিস্ট ডিকনস্ট্রাকশন হবে না? কোনটা? থেকে কোথায় চলে গেল মারি? আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন সেটা দেখুন। আরে যে মেয়েটা গানের জন্য চাকরি বাকরি করেনি বা খোঁজেনি সিরিয়াসলি, তাকে ধরে বেঁধে আমেরিকা পাঠিয়ে দিতে চাইছে। ভেবে দেখেছেন এটা কতখানি টর্চার? সেখানে তো ওই প্রবাসী বাঙালির ফাংশনে হাঁটু মুড়ে গাইতে হবে আগুনের পরশ মরিচ আর যে মেয়েটিকে কলকাতার স্বতঃস্ফূর্ত পরিবেশে বড় হতে দেখেছি, তার সেই চারিত্রিক বৈশিষ্ট্যকে ভালোবেসেছি, তাকে এক সম্পূর্ণ অপরিচিত মরকে বেঁধে আমেরিকা পাঠিয়ে দিতে হবে নিজের স্বার্থে। এটাই না কি রকমের ভালোবাসা? বাবা, এই তো দেখছি উচ্চ মার্গের প্রেমিক, লেখককেই ঘোল খাইয়ে দিচ্ছে। দয়া করে আমাকে রেহাই দেবেন। যাচ্ছি,
যান। এই নাটক শেষ করার দায়িত্ব আর আমার নয়, তোমার যা ইচ্ছে তাই করো। তবে হ্যাঁ, যাওয়ার আগে এই নতুন শতাব্দীর যে ছবি আমি দেখছি সেটা তোমায় আমি একটু জানিয়ে যেতে চাই, যাতে ওই ওই তোমার এই সযত্নে লালিত নববামপন্থার স্বপ্নটা একটু ফিকে হয়। তোমাদের এই যে জনগণতান্ত্রিক বিপ্লব, তার পরিণতি কি জানো? সাধারণ মানুষকে পিষ্ট করে তাদের রক্ত আর হাড়গোড় দিয়ে বাড়ি, গাড়ির কারখানা আর কেমিক্যাল হাব বানানো। তাতে তোমার ওই প্রবাসী বন্ধুরা খুব উৎফুল্ল হবে, কেউ কেউ এখানে ফ্ল্যাট কিনবে, কেউ কেউ হাই পেইং জব নিয়ে ফিরেও আসবে। আর তোমার মতন বোকা কিছু লোক দেখবে কিভাবে নিরীহ গ্রামবাসীদের মেরে কলকারখানা হচ্ছে, কিভাবে শহরের আনাচে কানাচে বস্তি ভেঙে হাই রাইজ গজিয়ে উঠছে, আর কিভাবে তোমার ওই একদা নমস্য বিপ্লবীরা বিশ্বায়নের ভেপু বাজিয়ে সবাইকে মোহিত করে ককটেল পার্টি করছে। আর তোমার ওই যে প্রেমিকা ততদিনে তো গিন্নি হয়ে যাবে, সে তখন বলবে এর থেকে আমেরিকা গেলে ঢের ভালো হতো, অন্তত আইডিয়ালিজমের সম্পূর্ণ বিসর্জন দেখতে হতো না। যাকে তোমার ভালোর জন্যই বলে গেলাম, এখন যা খুশি তাই করো, এই নাটক শেষ করার দায়িত্ব আমার নয়, আমি চললাম। বাঁচা গেল। মনে হচ্ছে আজ এই গাঁজাটা একটু বেশি মাত্রায় চড়িয়েছিল। কি সব বলে গেল রে? আরে বলে কিনা এই সরকার নাকি গ্রামবাসীদের মেরে কলকারখানা করে, যত সব বুঝলো কি বুঝলি। এই লেখক বলে ফ্যান্টাসাইজ করতে হয়, নইলে লেখা যায় না। শোন অনি, তুই বরং আমেরিকা যা, এদিকে আমি জাভেদা আমাদের রঙিন স্বপ্নগুলো নিয়ে না হয় ফানুস ওড়াবো। আমাকে বাদ দেওয়া হচ্ছে কেন? তোরা দেশের ভবিষ্যৎ, দেশের মুখ উজ্জ্বল করবি, তুই আমেরিকা না গেলে দেশ রসাতলে যাবে। তাছাড়া নাট্যকর চায়, তোর বাবা মা চায়, আর আমরাও গর্ব করে বলতে পারবো তুই আমেরিকায়। আমি কি ভাবি এই সেটাকে গুরুত্ব দেওয়া হয় না কেন? আরে বাবা, 2-1 বছরের জন্য তো যেতেই পারি। এসব ওই জায়গাটা না ব্ল্যাক হোল, একবার কেউ গেলে আর ফেরত আসতে পারে না। কিন্তু আমাদের মতো বিজনের চায়ের কেবিনে চাকরিহীন লোকজনের চাকরিহীন হওয়া বেদনাদায়ক, সেই বেদনার একটা শেষ আছে, কিন্তু স্বপ্নহীন হওয়া মর্মান্তিক, সেটা যাবজ্জীবন কারাদণ্ড। চল, একটা নতুন ফ্যান্টাসি। তুই তো তোর বাইকে করে আমাকে একটু ঘুরিয়ে আনলেই পারিস। তুই বল, এই কলকাতা শহরে বাইকে করে কোথাও যাওয়া যায়? কেন? এখন কত উড়ালপুল হচ্ছে, 4 লেন হাইওয়ে হচ্ছে, ইচ্ছা করলে নিশ্চয়ই যাওয়া যায়। তুই ফুটো চৌবাচ্চার অঙ্ক করবি না বাইকে করে বেড়াতে যাবি? আজও বুঝি না বাবা, এই এলআইসি বা ব্যাংকের পরীক্ষায় ফুটো চৌবাচ্চার অঙ্ক কেন চলবে? তুই করতে না বললেই আর করবো না। আমি বলে মরি আর কি, এই মডার্ন শিক্ষিত মহিলাদের ইগো। দেখাচ্ছি বলে। ওরে বাবা, কি জোরে চিমটি কাটে, বিজনদা একটা কড়া করে চা। এই চিঠিটা এখন আমাদের কাছে ঢপ বলার জন্য। ঠিক আমি বলেছি, ওরা নাট্যকার বললো। নাট্যকারকে গিয়ে কি আমি বলেছি? তুই চুপ কর। চল, যাবে একটা গান গাই।
নাটকের শুরু নতুন মিলেনিয়ামের ঠিক আগে। ততদিনে মঙ্গল গ্রহে মানুষ পৌঁছে গিয়েছে, কিন্তু এই উত্তর বা মধ্য কলকাতায় এমন কিছু গলি আছে যে গলিতে গাড়ি ঢোকার জায়গা পর্যন্ত নেই। সেই গলিতেই ছিল আমাদের ঠেক। গৌরব, কৌশিক, প্রগতি, অন্বেষা পুষ্কর, নির্মল, নগর। আমাদের নাটকে যেসব গানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রথমটি ঘরে ফেরার গান মহিনের ঘোড়াগুলি, বিজনের চায়ের কেবিন নগর ফিল্মের, স্বপ্ন দেখব বলে মৌসুমী ভৌমিক, যখন নীরবে দূরে শহর। নাটক ও পরিচালনা শঙ্খ। ইংরেজি অনুবাদ সুনন্দ। শব্দ ও সঙ্গীত কৌশিক। ব্লক নীলাঞ্জন, মঞ্চ রাজীব ও দুটি। আলো সমীর ও নীলাদ্রি। সাজসজ্জা চুমকি। বিশেষ সহায়তা সুমিতা, শুভ্রা, অনিন্দিতা ও বুলবুলদি। আমাদের প্রথম নাটকের সঙ্গীত সংযোজনায় মিশা চৌধুরী। মিশা কার্তদা, তুমি চলে আসো। He's there. আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমি সুতপা, ধন্যবাদ, শুভরাত্রি।